সেদিন চিরাং সার্কিট হাউসে মাঝরাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বুকের উপরে প্রথম যে গুলি করেছিল এই সেই মানুষটি, এই যে স্ক্রিনে দেখা এই মানুষটি। আজকের তারিখে যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয় অনেক পছন্দের একটি নাম বলেন, যে নামটা শুনলেই আপনাদের মধ্যে মন আবেগপ্রবণ হয়, মন সিক্ত হয়, অথবা সেই মানুষের প্রতি শ্রদ্ধায় ভালোবাসায় আপনি হয়তো দুহাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন। আমি যদি বলি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার প্রশ্নে আসলে দল মত নির্বিশেষে যারা বাঙালি, যারা বাংলাদেশকে ভালোবাসি, যারা নির্দিষ্ট ভৌগোলিক এই সীমা রাখায় একটা নির্দিষ্ট জাতীয় পতাকা এন্ড অফকোর্স জাতীয় সঙ্গীতে বিশ্বাস রাখে, যারা চিন্তা করে যে বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াক, বাংলাদেশ নিজস্ব একটা কৃষ্টি, একটা সংস্কৃতি তৈরি হোক, বাংলাদেশ সামনে থেকে নিজের মতো করে সামনের দিকে এগিয়ে যাক, বরং কারো পরাধীন রাষ্ট্র বা কারো তাবেদার হয়ে না বাঁচুক, তাহলে অবশ্যই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্ষেত্রে সবারই একটা আবেগ, একটা ভালোবাসা কাজ করে। এবার আমি একটা নাম আপনাদের সামনে উচ্চারণ করতে যাচ্ছি, যার নাম মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর। এই মোজাফফর বড় অভিশপ্ত একজন ব্যক্তি, এই মোজাফফর বড় অভিশপ্ত একটা নাম। সেদিন চিরাং সার্কিট হাউসে মাঝরাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বুকের উপরে প্রথম যে গুলি করেছিল এই সেই মানুষটি, এই যে স্ক্রিনে দেখা এই মানুষটি। এবং গুলি করার পরে সে প্রথম কিন্তু গুলি করার পরে আরো কিছু বিপদগামী সেনা অফিসারদেরকে সাথে নিয়ে এই অপারেশন সে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। এবং তার কমান্ড সেনা কর্মকর্তা মঞ্জুরকে সে ফোনে প্রথম সে জানান দিয়েছিল, দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিলড। ইয়েস, যে আওয়াজ, যে টোনারিতে এই কথাটা বলা হয়েছিল সেনা কর্মকর্তা মঞ্জুরকে, সে রিপোর্ট করতেছে সেই হচ্ছে মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর, যে বলছিল যে দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিলড। তারপরে এই লোক পালিয়ে যায় ভারত। আমি জানি না কি অজ্ঞাত কারণে সমস্ত মানুষজন যখনই দেশে বড় রকমের একটা ব্লান্ডার করে, বড় রকমের একটা সমস্যা করে, তারপর পাশের দেশ ইন্ডিয়াতেই কেন পালায় যায়, আর তারা সেখানে গিয়ে কিভাবে আর কোনো এক অজ্ঞাত কারণে সেখানে যে তারা শেল্টার পায়, তারপর বিভিন্ন নামে তার সহযোগী খালেদকে নিয়ে বছরের পর বছর সে ইন্ডিয়াতে কাটায়। শুধু তাই না, ইন্ডিয়ার মাধ্যমে সে পেট্রোনাইজড হয়ে রং, ভুয়া এবং নকল পাসপোর্ট বানিয়ে বিশ্বের বিভিন্ন দেশে থাকে। আজ প্রায় 45 বছর। আমরা প্রায়শই এটা বলতে শুনি যে আইনের হাত নাকি সত্যি লম্বা হয়, আইন অন্ধ হতে পারে কিন্তু আইন কানা হতে পারে না। সেটার প্রমাণ দেখলাম এই তো সেদিনই গভীর রাতে বনানী ডিওএইচএস এর বাসা থেকে এই মেজর অবসরপ্রাপ্ত মোজাফফরকে অ্যারেস্ট করা হয়। তার মেয়ে, আমি যতদূর জানি, একটি টেলকো ইন্ডাস্ট্রি কোনো একটি কোম্পানিতে জব করে, এবং গোয়েন্দার কর্মকর্তা বিন্দু তারা যায় এবং সেই বাড়িতে নক করে এবং বলে তারা যে আমরা আপনার মেয়ের কালিগ, এবং সে দরজাটা খুলে দেয়। দরজা খুলে দেওয়ার পরে সেনা কর্মকর্তারা সেই গভীর রাতে তাকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনাকে তো আমরা এর আগে কখনো দেখিনি, কে আপনি? তখন সে পরিচয় দেয়। এখানে সে উল্টা করে বসে গত 45 বছর যেভাবে সে বিভিন্ন রকমের নাম, বিভিন্ন রকমের পরিচয় সবকিছু আড়াল করে চলতেছিল, সে ভিপিএন এর মাধ্যমে কানেক্টিভিটি তৈরি করতো। বেশিরভাগ সময় সে যোগাযোগ করতো বাংলাদেশে আরেক বিপদগামী সেনা কর্মকর্তা 111 এর যে মাস্টারমাইন্ড ছিল মাসুদের সাথে, এবং সেই কমিউনিকেশনের সূত্র ধরেই কিন্তু তাকে ট্র্যাক করাটা অনেক বেশি সহজ হয়ে যায়। তো বলে যে চোরের 10 দিন তো গৃহস্থের একদিন। ভুল করে এই সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মোজাফফর বলে বসে জামি মোজাফফর। তারপরে পকেট থেকে ডিবির কর্মকর্তারা তারা তাদের হ্যান্ডকাপ বের করে তাকে অ্যারেস্ট করে। এখন কাস্টডি হয়ে সে অবশ্যই ডেফিনেটলি আর্মির যে নিজস্ব প্রোটোকল, স্পেশালি দ্য কোর্ট মার্শাল, সেটা থ্রু দিয়ে সে যাবে। তো দিস ইজ অল অ্যাবাউট, আমরা বড় বেশি কপাল পোড়া জাতি, আমাদের বড় বেশি দুঃখ এবং কষ্টের বড় একটি কারণ যে একটা রাষ্ট্রনায়ক, একজন লিডার, একজন নেতার হাত ধরে কিন্তু একটা দেশ, একটা জাতি, একটা সমাজ, একটা পুরো পৃথিবী কিন্তু বদলে ফেলা সম্ভব। এরকম বহু এক্সাম্পল আছে। আপনি মালয়েশিয়ার দিকে তাকান, সিঙ্গাপুরের দিকে তাকান, অথবা যে কোনো দিকে তাকান, দেখবেন যে একজন ব্যক্তি সমস্ত কিছু উলট পালট করে দিচ্ছে। একজন ব্যক্তি সমস্ত কিছু দারুণভাবে একটা জাতির জন্য দারুণ বড় একটা ভূমিকা রেখে চলেছে। এমন কিছু কিছু ব্যক্তি বাংলাদেশের প্রেক্ষিতে খুব কপাল করে আমরা পেয়েছিলাম। তাদের মধ্যে একজন ছিলেন এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাট আমরা বলছিলাম, আমি বলছি যে বড় কপাল পোড়া জাতি আমরা। যেভাবে তিনি শুরু করেছিলেন, একদম খাল খনন থেকে শুরু করে কৃষি বিপ্লব থেকে শিল্প বিপ্লব পর্যন্ত, এবং ইন্টারন্যাশনাল জিওপলিটিক্সে যেভাবে তিনি ভূমিকা রাখতেছিলেন, আমাদের ভাগ্য বদলাতে খুব বেশি সময় কিন্তু লাগতো না, কিন্তু সেই সময়টা তাকে দেওয়া হয়নি। যেহেতু তিনি দেশকে ভালোবাসতেন, যেহেতু তিনি নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা, একটা জাতীয় সঙ্গীত, এবং অফকোর্স বাংলাদেশের জন্য যে নির্দিষ্ট ভূখণ্ড সেটাকে সমুন্নত রাখতে চেয়েছিলেন, আত্মসম্মানের সাথে বাঁচতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন কোন পার্শ্ববর্তী দেশের তাবেদার না, বরং নিজের উপরে ভর করে, নিজের ক্ষমতার উপর ভর করে নিজের সেনাবাহিনীকে আরো দুর্দান্তভাবে সামনের দিকে নেতৃত্ব দিবে, এবং অফকোর্স বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে ফাংশন করবে, কারো দাবিদারি করে না, কারোর সাথে নেগোশিয়েট করে না,
বরং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক ভারসাম্যপূর্ণ সম্পর্ক প্রত্যেকটা দেশের সাথে মেনটেন করে চলবে, এই মানুষটাকে ফাংশন করতে দেওয়া হয়। আজ যখন অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা মেজর মুজাফফর যখন অ্যারেস্ট হয়, তখন সত্যি এত বছর পর, আফটার 45 ইয়ার্স, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গুলি করার পর থেকে আজ 45টা বছর পার হয়েছে। বাট আমি অবাক হই একটা জিনিস দেখে, সেটা হচ্ছে যে যিনি প্রয়াত হয়েছেন বেগম খালেদা জিয়া এবং অফকোর্স তাদের ঔরসে জন্ম নেওয়া সন্তান মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমান, তাদেরকে কিন্তু খুব জিঘাংসা রূপে দেখিনি, তাদেরকে খুব রিভেঞ্জ দেওয়ার মতো মানসিকতা দেখিনি। আমরা কিন্তু এই জিনিসটা অনেকেই কিন্তু ওয়াকিবহালি ছিলাম না যে বিপদগামী সেনা কর্মকর্তারা এই ঘটনাটা ঘটিয়েছিল তাদের তো কোর্ট মার্শাল হয়েছিল, বাট যে দুইজন পালিয়েছিল তাদের মধ্যে এরকম একজন ব্যক্তি পালিয়ে লুকিয়েছিল আজ 45 বছর, যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর মুজাফফর, এবং ফাইনালি সে অ্যারেস্টেড হলো। যাই হোক, আমরা চাই যেটা একটা এতদিন পরে হলো সুষ্ঠু বিচার হোক, যাতে করে ওনার আত্মা সত্যি শান্তি পায়, কারণ আমরা এই ধরনের ইনসিডেন্ট লিডারশিপের ক্ষেত্রে এ ধরনের দুর্ঘটনা কোনোভাবেই দেখতে চাই না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আরেকবার এর মাগফিরাত কামনা করে শেষ করছি আজ।